অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন দ্য ফুটবল শো এর অ্যাট এ টাইম। কেমন আছেন নাবিল খান? আচ্ছা, এই টাইমটা কি মানে এটা ইউএসএ থেকে আসার পর এটা চর্চা করছেন? এটা ধরেন বাংলা যখন আমরা বলছি তখন তো টি স্পোর্টস বলছি, তারপর তো যখন পে অফ দিচ্ছি তখন বলছি টি স্পোর্টস বলছি, তাই না? মানে এরকম আর কি। এখান থেকে এসে কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক অনেক প্রশ্ন আছে। হ্যাঁ ম্যান, ইউ গুড? অল গুড আলহামদুলিল্লাহ। এরকম বহু প্রশ্ন আছে। হেই ম্যান, হই ম্যান, অনেক রকম, অনেকে অভিজ্ঞতা জানতে চাইছেন, অনেকে ওয়েলকাম ব্যাক জানিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনার কতদিন পরে আপনার দ্য ফুটবল শো? আমার কদিন যে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার 500 এপিসোড আপনিও করেছেন, আমিও করলাম, তারপর আমরা চলে গেলাম। হ্যাঁ, প্রায় 2 মাস। প্রায় 2 মাস বা তার একটু বেশি বোধ হয় নাকি? না, কম। আচ্ছা, কম। তো যাই হোক, মানে এদিক সেদিক মিলিয়ে ইটস সো গুড টু বি ব্যাক। এবং প্রথম দিন এসে বেশ অন্যরকমই লাগছে। অনেকে আবার বলছেন যে আমাদেরকে রেখে নতুন সেট উদ্বোধন করে দেখা, এটা হবেই ভাই, কিছু করার নাই, স্বাভাবিক। আমরা নতুন সেটে আসতে পেরে খুবই আনন্দিত। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। আচ্ছা, এখানে অনেক প্রশ্ন আছে, আমি জানি না আসলে কি দিয়ে শুরু করা উচিত। আচ্ছা, প্রথম এটা দিয়ে শুরু করি যে নাজিম, রাফি, রিফাত ভাই, নাবিল ভাই, গরমকালের 2026 বিশ্বকাপ নাকি শীতকালের 2022 বিশ্বকাপ, কোনটি কভার করতে বেশি ভালো লেগেছে, কেন? 2022 বিশ্বকাপ কভার করতে খুব ভালো লেগেছে। কারণটা হচ্ছে ওই যে আপনি বললেন গরমকাল শীতকাল, এর মধ্যে হচ্ছে আপনি দেখেন গরমকালে এই দুপুরে খাঁটি বাংলা ভাষা বলে ঠাটা পড়া রোদের মধ্যে ম্যাচ প্র্যাকটিস কভার করতে যে মানে কি যে অবস্থা হয়েছে, এটা আমি জানি না আপনারা যদি সামনাসামনি দেখতেন আসলে বুঝতেন। এই লাইট আসলে স্টুডিওর ভিতরে কতখানি কি টের পাচ্ছেন আমি জানি না। টের পাওয়ার খুব বেশি আমাদের নিকট আত্মীয় যারা তারা আসলে টের পাচ্ছেন, যারা আমাদেরকে নিয়ে 2022 আপনি এখানে কারণটা উল্লেখই করে দিয়েছেন যে শীতকাল আর গরমকালের জন্য আনসারটা ইজিয়ার। যে শীতকালের ওইটা মানে ওয়েদারের দিক থেকে সবকিছু এত বেশি কনভিনিয়েন্ট ছিল, আর এইখানে এত বেশি ট্রাভেল, এত বেশি এটা ফিজিক্যাল এবং মেন্টাল চ্যালেঞ্জ ছিল। তবে আলহামদুলিল্লাহ যেটা শেষ হয়েছে ঠিকঠাক মতো করা গেছে। মানে একটু আগেই আমরা বলছিলাম আমাদের এক কলিগকে যে ওই লাগেজ বের করা, লাগেজ গুছানো, এই করতে করতে আসলে বিশ্বকাপে সময় চলে গেছে। গরমটা হচ্ছে এইরকম গরম, ধরেন মানে আমরা ঢাকায় তো এক ধরনের গরম দেখি, বাংলাদেশে এক ধরনের গরম দেখে আমরা অভ্যস্ত, কিন্তু ও গরম অন্য মাত্রার মায়ামিতে। ধরেন একটা জায়গায় আর্জেন্টিনার প্র্যাকটিস পেয়েছি, আর্জেন্টিনার প্র্যাকটিস মায়ামিতেই, তো মায়ামিতেই আর্জেন্টিনা প্র্যাকটিস করবে কেপ ভার্দের সঙ্গে ম্যাচের আগে। তো ম্যাচের আগের দিন আর্জেন্টিনা প্র্যাকটিস করবে, ওই সময় ওইখানকার টাইম মনে হয় 6টা 6:30, ওই সময় প্রকট রোদ, পুরো রোদ, এবং ওখানে রোদের টাইমিং তো আরো লম্বা, কারণ ওখানে সানসেট আরো পরে 8:30 15টা এরকম হয় আর কি। তো মেসিরা ওই পাশে নেমেছেন, আর ওই পাশ থেকে সূর্যের কারণে আপনি এই পাশ থেকে আসলে আর্জেন্টিনা টিমকে দেখতেও পারবেন না, এইরকম প্রখর সূর্য। এখন আপনি সূর্যের মধ্যে পুড়ে যাচ্ছেন না কি যাচ্ছেন, এতে কারোর তো আসলে কিছু যায় আসে না। কিন্তু ঠিক এক্স্যাক্ট অপোজিট ছিল কাতারেরটা ছিল হচ্ছে ধরুন আর্জেন্টিনা দিনের বেলায় প্র্যাকটিস করছে মনে হয় 2-1 বেশি টিমগুলো প্র্যাকটিস, দিনের বেলা আমরা আসলে খুব বেশি প্র্যাকটিস কভার করতে, রাতের বেলায় সবকিছু হয়েছে। এবং ওই মানে ইউএসএতে খেলার টাইমিং মেলানোর জন্য হয়তো দুপুর 12টার সময় খেলা ফেলা হয়েছে। দুপুর 12টার সময় এত বেশি খেলা অন্য কোনো জায়গায় ছিল না, মানে কাতারের ওয়ার্ল্ড কাপে বা তার আগে। তো ওই জিনিসগুলো অনেক, যেহেতু টিম বেশি, দল বেশি, ঘন ঘন হয়েছে, এবং আমার মনে হয়েছে যে আমরা একটা নির্দিষ্ট সময় শুধু ঘামতেই গেছে। হ্যাঁ, এবং এই ঘাম বাংলাদেশের ঘামের চেয়েও প্রকট মায়ামিতে। অনেকে বলতে পারে যে ওইখানে কেন ঘাম, হিউস্টন, আরেকটা ডালাস, মানে গরম কাহাকে বলে, কত প্রকার ও কি, হ্যাঁ, সেগুলো টের পেয়ে গেছি। টেক্সাসের গরমের আগুনে যদি আপনি না পুড়েন। আচ্ছা, নাইম হোসেনের প্রশ্ন, ওয়েলকাম টু দ্য ফুটবল শো। যৌবনের আগুনে পুড়তে পারে। 22-এর পরে 26 এই বিশ্বকাপে আপনাদের দেখা সেরা 5টি মুহূর্ত। 22-এর পরে 2026, মানে উনি 2026 নিয়েই বলেছেন। এবারে বিশ্বকাপে আপনাদের দেখা সেরা 5টি মুহূর্ত। আচ্ছা, আমাদের দেখা আপনি ধরেন যেসব ম্যাচ আমরা দেখিনি ওইসব ম্যাচের ঘটনা কিন্তু আপনার এক্সপেরিয়েন্স করা, এক্সপেরিয়েন্সের জুনাইদের প্রশ্ন রয়েছে, পুরো বিশ্বকাপের জার্নিটা আলোচনা করেন। এই যে আলোচনা করতে গেলে তো একটা শো চলে যাবে ভাই, একটা শো না আসলে অনেকগুলো চলে যাবে। এটা হচ্ছে আপনার হিসাবে 47 দিনের হিসাব নিকাশ, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? সো ওইটা অনেক কিছু হবে। আর সেরা 5টি মুহূর্ত মানে এটা কিভাবে ডিফাইন করবে এখন কিন্তু জিজ্ঞেস করলে চট করে এটা মনে পড়বেও না। 5টা মুহূর্তের মধ্যে ন্যাচারালি প্রথম মুহূর্তটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি আপনার অ্যাক্রেডিটেশন কার্ড পাবেন,
এইটা একটা সব সময় একটা মানে সলিড মুহূর্ত থাকে, তাই না? যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি যখন কোনো একটা জায়গায় টুর্নামেন্ট কভার করতে যাচ্ছেন, আপনি যেহেতু এখান থেকে বাংলাদেশ থেকে আপনাকে অ্যাপ্লাই করে যেতে হবে, ওরা আপনাকে অ্যাপ্রুভাল দিলে সাংবাদিক হিসেবে গণ্য করলে এরপরে আপনি যাবেন, এবং সেখানে গিয়ে প্রথমত হচ্ছে আপনার অ্যাক্রিডিটেশন যে কার্ডটা, যেটা হচ্ছে আপনার সম্বল, যেটা দিয়ে আপনার সব স্টেডিয়ামে প্রবেশ করবেন, মানে যেটা দিয়ে আপনি রিপোর্টিং করতে পারবেন সাংবাদিক হিসেবে, সেই জিনিসটা হাতে পাওয়ার হচ্ছে প্রথম, মানে যে কোনো কিছুর প্রথম ভালো লাগার মুহূর্ত থাকে, তাই তো? এইটা যদি ভুল না একটা বলি। না, দ্যাটস ট্রু। এবং 5 নম্বর যদি ধরেন লাস্টে যেটা টুর্নামেন্ট শেষ করার সময় আপনি যখন সবাইকে বিদায় দিয়ে আসছেন, ধরেন আপনি একই সাথে কাজ করেছেন বিভিন্ন দেশের সাংবাদিকের সঙ্গে, বিভিন্ন মানুষের সাথে, হয়তো নিজেদের বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে, এই যে 40-45 দিন ধরে আপনি একসঙ্গে ছিলেন, আপনার সব সময় মতের মিল হয়েছে তা না, অনেক সময় মতের অমিল হবে, অনেক সময় অনেক রকম ঝামেলার ভেতর দিয়ে যাবেন, অনেক সময় অনেকে সাহায্যের হাত বাড়াবেন, আপনার সাহায্য প্রয়োজন হবে, এই সব কিছু শেষে যখন আপনি বিদায় বলে চলে আসবেন, ওইটা একটা মানে ন্যাচারালি খারাপ লাগা, মানে যখন রিয়েলাইজ করা হয় যে ওয়ার্ল্ড কাপটা শেষ, হ্যাঁ, তখন হচ্ছে আলটিমেটলি ওইটা আমরা রিয়েলাইজ করেছিলাম ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরের দিন, মানে তখন মনে হচ্ছিল আয় হায় বিশ্বকাপ শেষ। আমি এটা ফিল করেছিলাম ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে, মানে ওই নিউ জার্সি স্টেডিয়াম শেষ করে ম্যাচ শেষ করে আমরা যখন লাস্ট কন্টেন্টটা শুট করলাম, শুট করার পরে যখন দেখছি যে রাস্তাঘাটে সবাই একে অন্যকে হাগ করে চলে যাচ্ছে, সবাই ওই মুহূর্তটা বলছিল যে না, ইটস ডান। তো ওই সময়টা হিট করে, আর তার আগ থেকে আপনি দিন কাউন্ট করবেন যে শেষ হয় না কেন, মানে ধরেন হচ্ছে প্রথম 10 দিন যাওয়ার পর আচ্ছা আর 1/4 বাকি আছে, মানে এটা মানে এইটা প্রথম ধরেন হচ্ছে যে স্পেশালি ফার্স্ট ম্যাচ যেটা দেখলাম, তখন হচ্ছে ওই গ্যালারি থেকে যখন মাঠের ভিউটা, মাঠে ঢোকার ওই ওয়ে আউটটা দিয়ে আপনি যে সিটে বসেন, বা ওইটা হচ্ছে কি আমার কাছে পার্সোনালি অনেক মেমোরেবল একটা মোমেন্ট। আর কি, আর বাকি সবকিছু হয়ে গেছে ভাই, সবকিছুই মেমোরি। তিনটা হলো সবকিছুই মেমোরি। এখন ধরেন এই 5টা জিনিসটা মনে হয় আরো একটু হজম করলে বলতে পারবো। তার ভেতরে একটা হতে পারে যে আমরা ইউএসএতেও প্রচুর মানে ফুটবল শো এর দর্শক পেয়েছি, এইটা একটা ভালো লাগা মুহূর্ত, এবং তাদের ভেতরে কেউ কারো সঙ্গে আমরা খুব মানে নতুন করে পরিচিত হয়ে এমনভাবে মিশেছি বা মিশতে পেরেছি, যেটা আসলে নিজেদেরকেই ভাগ্যবান মনে হয়েছে। এইটা একটা মানে দারুণ মুহূর্ত থাকে সবসময় যখন আমরা কোনো একটা জায়গায় ট্রাভেল করতে যাই বা কিছু। 5টা বলা গেল না, আমাদের হাতে সময় স্বল্পতা আছে, আমরা একটা করে যাই। ফাহাদ হক 2022-এ কর্নিশের রাস্তার পাশে ভ্যানের খাবার নিয়ে কত কিছু বললেন, এবার 2026-এ আমাদের কিছুই দেখালেন না কেন ভাই? বাজেট কি কম ছিল নাকি নাবিল খান? মানে কেন ভ্লগ ছিল না এবার? বাজেট তো কম ছিল না, বাজেট বরং চড়ো কাতার বিশ্বকাপের থেকে অনেক বেশি ছিল। হ্যাঁ, মানে অফিসের বাজেটের কথাই যদি বলেন, অফিসের খরচের দিক থেকে বাজেটের কথা যদি বলেন, আর সেটা হচ্ছে ভ্লগটা না হয়ে একদিক থেকে মনে হয় হচ্ছে যে মানে কাজের একটা স্কোপ আমরা কমে গিয়েছে আমাদের, সেটা হলো এক নতুন ধরনের আরেকটা কাজ হতো, বাট এবার আসলে এত টাইট স্কেডিউল ছিল, মানে এইবারে যে সেটআপটা ছিল ওই সেটআপটা আসলে ভ্লগ জিনিসটা ওইভাবে পারমিট করতো না রেগুলারলি, সো ওই কারণে ব্যাপারটা হয় না। তবে আপনাদের এই ভ্লগ নিয়ে 22-এর ভ্লগ নিয়ে এত প্রশ্ন পেলাম আজকে, যে এরপরে যদি আমাদের সুযোগ হয় যে কোনো টুর্নামেন্টে, আমরা এটা সাজেস্ট করার চেষ্টা করব যে ভ্লগটা যেন ওখানে রাখা হয়। থ্যাংক ইউ। ওপেনিং একটা ভ্লগ ছিল, আবার এন্ডিং আর একটা ভ্লগ আসছে, ওখানে হচ্ছে খাবার দাবার নিয়ে অল্প কথাবার্তা আছে, অল্প তো চোখ রাখুন, আসছে একটা। আচ্ছা বলেন। পরের প্রশ্ন সাদমান হাসান মোনায়েম, তার প্রশ্ন, 2026-এ স্পেন বিশ্বকাপ জেতার পর এখন 2006 থেকে 2026 এই 20 বছরে সেরা দল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আমার প্রশ্ন হলো, আপনারা কি স্পেনকে এগিয়ে রাখবেন? ওদের 2টা বিশ্বকাপ আর আলাদা 2টা গোল্ডেন এরা আছে, মানে দ্যাট মিনস উনি 2006 থেকে 2026 পর্যন্ত এই পুরো বিশ্বকাপের টাইমটাকেই 2006 থেকে 2026 মানে 20 বছরের হিসাব মিলিয়েছেন। ধরেন আর্জেন্টিনাই ফাইনাল খেলছে 3টা, হ্যাঁ, আবার আপনি ফ্রান্স ফাইনাল খেলছে 2টা, 18-22 2006, সো ফ্রান্স খেলছে 3টা। আবার এই হিসাব করলে আপনি যদি রেজাল্ট ওরিয়েন্টেড হন, তাহলে আপনার স্পেনকে রাখতে হবে। স্পেন 2টা ওয়ার্ল্ড কাপ মানে স্পেনকে রাখতে হবে, স্পেনের ডমিনেশন। আপনি যদি ধরেন অন্য দিক থেকেই চিন্তা করেন, ধরেন বাকি ওয়ার্ল্ড কাপ গুলাতে স্পেনের পারফরমেন্স কি? খুব খারাপ, খুবই খারাপ থেকে বাদ, 2টা নকআউট থেকে বাদ, কিন্তু টাই ব্রেকারে বাদ। হ্যাঁ, এটাও আবার একটা কথা, কিন্তু দিন শেষে ধরেন হচ্ছে গিয়ে যে ধরেন ওয়ার্ল্ড কাপ জেতার কারণে আমার মনে হয় 20 বছর হিসেবে স্পেন ওই জায়গাটায় 20 বছরের স্প্যানে স্পেন এগিয়ে।
গেছে। স্প্যান, আপনি কি স্প্যানের সাপোর্টার? এসপানা। এসপানা। আচ্ছা, পরের প্রশ্নটায় যাই। হ্যাঁ, পরের প্রশ্ন এবার একটু রিসেন্ট প্রশ্ন নিয়ে আবার আসতেছি ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে? ফিফা ও ইউএফার সাম্প্রতিক টানাপোড়েন বিশ্ব ফুটবলে কতটা প্রভাব ফেলতে পারে? আননোন প্রশ্নটা করেছেন। দেখেন, এই প্রভাব তো আসলে প্রকটভাবে ফেলতেই পারে, এবং এইটা ফিফা আর ইউএফার এই টানাটানি আসলে ফুটবলের ইতিহাসেরই অংশ। ফিফার সূচনা যখন হয়েছিল তখনও আসলে একটা পক্ষ সবসময় এটার বিরোধিতা করেছে। ইনফ্যাক্ট আপনার মানে 1930 বিশ্বকাপে যখন আর্জেন্টিনা আর ইউরুগুয়ে ফাইনালে খেললো, 1934 বিশ্বকাপ হলো ইতালিতে, সেই বিশ্বকাপে আপনি আর্জেন্টিনাকে খুঁজে পান নাই। এটার কারণ পুরোপুরি রাজনৈতিক, এরকম যে আমার মহাদেশে বিশ্বকাপ নেই, আমি বিশ্বকাপ খেলবো না। ইউএফা বা ইউরোপের সঙ্গে ওই সময়ের আসলে ইউএফা বডি নামে তো আসলে ছিল না, কিন্তু ওইটার সঙ্গে বরাবর একটা দ্বন্দ্ব সবসময় এদিকে ছিল। ফুটবলের ইতিহাসটাই এরকম, কিন্তু আমরা এই ব্যাপারটা আমাদের জন্য নতুন, কারণ আমরা একবার চোখের সামনে এটা হতে দেখছি, এবং যেহেতু এখন খবরের যুগ, সব কিছু এখানে আমাদের কাছে আছে, তাই এই টানাপোড়েনটা মনে হচ্ছে। কিন্তু এইটার প্রকট প্রভাব ফুটবলের উপরে পড়বে এটা এখনো মনে হচ্ছে না। মানে এটাকে সামাল দিয়ে দেওয়া হবে। যেমন চেক অ্যান্ড ব্যালেন্সের যে ব্যাপারটা এখন ইউএফা ফিফার সঙ্গে করার চেষ্টা করছে, ইউএফআই যেহেতু সব শক্তিশালী, মানে তার কাছে তো সব কিছু আছে, ফুটবল একটা বড় অংশ। সো ওরা চেক অ্যান্ড ব্যালেন্সের কাছে যেহেতু করছে, আমার কাছে মনে হয় না যে এটার প্রভাবটা খুব দীর্ঘস্থায়ী কিছু হবে। রাদার কিছু প্রভাব তো আসলে পড়েছেই, এটা সব সময় থাকে। যেমন ধরেন এই যে 18 বিশ্বকাপ রাশিয়া, তারপরে এখান থেকে ইনফান্তিনো যে বিশ্বকাপটাকে 48 দলে পরিণত করেন, এটা একটা ম্যাসিভ চেঞ্জ। ইউএসএ, মেক্সিকো, কানাডা বিশ্বকাপ, চিন্তা করা যায় পরের বারও 3 দেশে হবে। এখন এই চেঞ্জেসগুলা তো ঘটে গেছে ফুটবলে, এগুলো এক ধরনের এই গভর্নিং বডির চেঞ্জের কারণে, এগুলো তো ইনফ্যান্তিনোর ব্রেইন চাইল্ড। ক্লাব ওয়ার্ল্ড কাপও সেম থিং। সো এইটা আসলে কন্টিনিউ করবে কিনা, বা এটাকে আসলে কত দূর যেতে দেবে, এইটাকেই ইউএফা বা বাকিরা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার এখন চেষ্টা করবে বলে আমার কাছে মনে হয়। তারা একটা সময় পর্যন্ত তারা সহ্য করেছে। এখন এই চেক অ্যান্ড ব্যালেন্সে অনেক সময় ধরেন ইউএফাকেও যাতে আপার হ্যান্ড না দেওয়া হয়, এইটাও আবার ফিফা খেয়াল রাখার চেষ্টা করবে। সো এই জিনিসটা, এই দ্বন্দ্ব চিরকালীন ছিল, থাকবে। সুপার কাপ নিয়ে মাঝখানে আপনার যে দ্বন্দ্বটা হলো, এখন জিনিসটা খুব মানে চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি। এটাই আমার কাছে মনে হয় যে পরিবর্তন। এছাড়া এইটা সবসময় আসলে কম বেশি ছিল। নেক্সট প্রশ্ন মোহাম্মদ বিন শামসু, তার প্রশ্ন। আচ্ছা, আজকে রিয়াল মাদ্রিদকে নিয়েও প্রশ্ন এসেছে অনেক। বার্সাকে নিয়ে প্রশ্ন আছে। রিয়াল মাদ্রিদকে ডরানোর কিছু নাই। গ্রামের একটা ভাষা আছে, যেখানে সর্দার বেশি ওইখানে ভেজালও বেশি। রিয়াল মাদ্রিদের অবস্থা হবে এরকম। আর ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে অনেক প্রশ্ন ছিল। ভিনিসিয়াস জুনিয়রের ঘটনা এবং আমাদেরও কি ধারণা, সেটা হচ্ছে গিয়ে মূল শো এর কন্টেন্টে আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আচ্ছা, এই একই রকম প্রশ্ন আছে রাব্বি মোরলের। রিয়াল মাদ্রিদ একটু বুঝান যে 11 জন প্লেয়ারই কেবল মাঠে খেলতে পারবে, এক সিজনে আর কত প্লেয়ার চাই রিয়াল মাদ্রিদের? আর ফ্রেন্ডলি ম্যাচে মাস্তানতুনোর ডাক না পাওয়া নিয়ে যদি কিছু বলতেন। দেখেন, রিয়াল মাদ্রিদে এখন রাইট ব্যাক হচ্ছে 2 জন, ডমফ্রিস আর ট্রেন্ট আলেকজান্ডার। গতবার কারেরাসকে এত টাকা দিয়ে খরচ করে কেনার পরে আবার কুকুরেয়াকেও আনা হয়েছে, আর বাকি লেফট ব্যাক আসেনি এখনো তো তাদের আসলে ছাড়া হয়নি। ফ্রান গার্সিয়া, এডওয়ার্ড মেন্ডি, এখন এখান থেকে কিছু ছাড়া হবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সেটা মিডফিল্ডে ধরেন বের্নার্দো সিলভা এসছেন, রদ্রিকে তারা আনতে চায়, হয়তো স্ট্রাইকিং পজিশনে আর কাউকে হয়তো লাগবে না, হয়তো এখন কিছু তো খালি করতে হবে নাকি? মিডফিল্ডার, ফুল ব্যাক খালি করতে হবে। ইনফ্যাক্ট হচ্ছে কি আপনার লেফট ব্যাকে বাকি 2 জনকে মনে হয় ছেড়ে দেওয়ার এখনই সময়। সেটা ফ্রান গার্সিয়ার ব্যাপারে তো অনেকগুলো ক্লাবের ইন্টারেস্ট রয়েছে, বা রিয়াল মাদ্রিদও তাকে ছেড়ে দিতে চায়, এই ঘটনা আমরা শুনেছিলাম। তবে বিশ্বকাপের জন্য খুব ক্লোজলি আসলে সেগুলো মনিটর করা হয়নি। বাট দিন শেষ না, আমার মনে হয় রিয়াল মাদ্রিদ টিমে এখন একটা সেন্টার ব্যাক দরকার। আর একটা সেন্টার ব্যাক দরকার, কারণ ডিন হাউসেনকে হচ্ছে গিয়ে মরিনিও নাকি পছন্দ করছেন না। আচ্ছা, তাকে নাকি হচ্ছে গিয়ে ছেড়ে দেওয়ার একটা প্ল্যান রয়েছে। মিলিতাও ফিট হয়ে যান। হ্যাঁ, এখন মিলিতাও ফিট হওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। গতবার তো আমরা দেখলাম যে রিয়াল মাদ্রিদ মেইন স্ট্রাগলটা করেছে তাদের ব্যাক লাইনেই। মিডফিল্ডেও তো ওই ভ্যাকিউম স্পেসটা আলটিমেটলি তো কাউকে দিয়ে পূরণ করতে পারে নাই লাস্ট সিজনে রিয়াল মাদ্রিদ। রুডিগার, আচ্ছা, কোনাতে চলে এসেছে, আমি ইটস মাই ফল্ট, ঠিক আছে, কোনাতে তো চলে এসেছে, ওই জায়গাটা এখন কভার আপ করে দেয়া না। কোনাতে আর রুডিগার যদি আপনার থাকে, তাহলে আমার মনে হয় যে এই 2 জন মোটামুটি মিলিতাও হুইসেন দিয়ে চালিয়ে দেওয়া যাবে। এখন মুশকিলটা হচ্ছে মিডফিল্ডে রয়েছে। হ্যাঁ, মিডফিল্ডে আসেনসিও আছে, আমার মনে হয় না, খুব আমি জানি না। যদি জোসে মরিনো এবার যা সাইনিং করাচ্ছেন, এই প্লেয়াররা সবাই দেখবেন যে 30-এর আশপাশে। আপনি বার্নার্ডো সিলভাকে
মানে এমন এই যে এমন সময় আপনি হয়তো রিয়াল মাদ্রিদ এক্সপেক্ট করবেন না, কিন্তু এইগুলো সব জোসে মরিনিও সাইনিং। মরিনিও বলছেন তারাও আসছেন। গতবার তারা সাইন করেছিল নতুনদেরকে, যাদেরকে দিয়ে কোনো কাজ রিয়াল মাদ্রিদ বের করতে পারেনি। এবার হচ্ছে পুরনোরা আসছেন, মানে অভিজ্ঞরা। এর একটা ব্যালেন্স করে এরপরে আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদ সামনের দিকে আগাতে চাই। সেই প্ল্যান আসলে কতখানি ওয়ার্কআউট করবে। রদ্রি যদি চলে আসে তাহলে তো ফাইন। তাহলে ভিনিসিয়াস আর রদ্রি একসাথে খেলবে, কি একটা অবস্থা হবে। আচ্ছা, বার্সাকে নিয়ে প্রশ্ন। শামসুল খান, হামজা দুর্দান্ত, কর্তেসের স্ট্যান্ডার্ড পারফরমেন্স, স্কোর লাইন বাদ দিয়ে প্লেয়ারের পারফরমেন্স কেমন দেখলেন? মানে বুঝিনি, মানে হামজা হ্যাঁ আচ্ছা, বার্সেলোনার হামজা। আমিও কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে। আচ্ছা, হামজার এই প্রশ্নের পাশাপাশি একটু ফেরান তোরেসের কোয়েশ্চেনটা নিয়ে নেই। সেটার কারণ হচ্ছে মোহাম্মদ আলিফুর এবং কিংডম অফ নলেজ দুজনেই প্রায় একই রকম প্রশ্ন করেছে। ফেরান তোরেস টু পিএসজি ডিল হয়ে যাবে, তাহলে বার্সার স্ট্রাইকার কে থাকবে? যদি আমরা ধরে নিই যে ফেরান তোরেস বার্সেলোনা ছেড়ে চলে যাবেন, সেই ক্ষেত্রে বার্সেলোনার স্ট্রাইকার আসলে কে? নাই তো, নাই, থাকে না ওই হিসাবে। কারণ আলভারেজ ডিলটাও এখনো হয় নাই। তাহলে আপনি কি এখন অ্যান্থনি গর্ডনকে খেলাবেন? আপনি কি করিম আদিয়ামিকে খেলাবেন স্ট্রাইকিং পজিশনে? আপনি কি হামজাকে খেলাবেন? মানে এই যে হামজা একজন নাম্বার 9 হতে পারেন বলে অনেকে বিশ্বাস করে বসতে পারেন এই ফিওরেন্তিনা বলতেছি বার্সেলোনার সবশেষ ম্যাচটার পরে। দেখেন, এই জায়গায় আমার মনে হয় সিজন তো লম্বা, তো এই জায়গায় হান্সি ফ্লিকের অন্য কোনো না কোনো একটা চিন্তা অবশ্যই আছে এর মধ্যে। দেখেন আপনি, নাম্বার 9 নয়, কিন্তু আপনি রাশফোর্ডকেও কিন্তু ব্যাক করে দিয়েছেন। আপনি নতুন অ্যাটাকিং থার্ডে আপনার কাকে অ্যাড করলেন? অ্যান্থনি গর্ডন, করিম আদিয়ামির খেলা গতকালকে দেখে যতটুকুই হাইলাইটস দেখলাম, ততটুকু মনে হয়েছে যে না, তার একটা রোল এই টিমটার মধ্যে থাকবে। বাট দিন শেষে একটা নাম্বার 9 বার্সেলোনার দরকার। যদি ফেরান তোরেসকে পিএসজি নিয়ে নেয়, আবার পিএসজি যে নিবে ওই জায়গাও কিন্তু অনেকগুলো আপনার যদি এবং কিন্তু আছে। আর্সেনাল যদি ভিনিসিয়াস জুনিয়রকে মিস করে, তাহলে ওদের টার্গেট লিস্টে কিন্তু বারকোলা রয়েছে। বারকোলাকে আবার তারা টিমের দলে ভেড়ায় কিনা। আর পিএসজির তো আমার মনে হয় ফেরান তোরেসকে নেয়ার মতো আসলে কি খুব দরকার আছে? আই ডোন্ট থিংক সো। মানে আমি জানি না, মানে গনজালো রামোস তো আছেই, মানে ফেরান তোরেসের আরো কতগুলো অপশনস আছে। এখন ফেরান তোরেস গতবার তো তার লিগের গোল ডাবল ফিগারে নিয়ে গেলেন, এবং বার্সেলোনা গতবার ফেরান তোরেসকে প্রথম দিকে সুযোগ দিয়েছে, আবার লেভানডস্কি যখন ফেরত আসে তখন ফেরান তোরেস সেকেন্ডারি হয়ে গেছেন। আবারও ফেরান তোরেস ভালো করেছেন, এই ভালো করেন নাই। ইনকনসিস্টেন্সি হয়তো তার ভেতরে রয়েই গেছে, কিন্তু তারপরও ফেরান তোরেস গত সিজনে আমার কাছে মনে হচ্ছে ইমপ্রুভ করেছেন। ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল করার পরে এই বদলে যদি চান যে আমি এখন রেগুলারলি খেলবো, যেটা তিনি স্পেন টিমে হয়তো পারেন নাই, মানে স্পেনও তো তিনি পরে বদলি হিসেবেই নামলেন, এই চাওয়া তার দিক থেকে থাকতেই পারে। কিন্তু এই চাওয়া তিনি পিএসজিতে গেলে ফুলফিল করতে পারবেন না। আমি জানি না আসলে কোথায় ফুলফিল করতে পারবেন। এইবার যদি তিনি, আমার কেন যেন মনে হয় যে যদি ফেরান তোরেস থেকে যান, তাহলে তার জন্য এটা মনে হয় বেটার সলিউশন। যদিও ইদার ওয়ে বার্সেলোনা আলভারেজের দিকে যাবেই হয়তো, এবং যদি আলভারেজ চলে আসেন তাহলে তো আপনি আবার সেকেন্ডারি হয়ে গেলেন। সেইটা কি ফেরান তোরেস মানবেন? টাফ, কারণ হচ্ছে ওনার আপনার এই জায়গাটাও এনশিওর করতে হবে যে কোথায় গেলে সে ম্যাচ টাইমটা পাবে। তারপরে আবার ধরেন ফেরান তোরেস আর লেভানডস্কিকে তাও একসঙ্গে খেলানো যায়। আমার তো মনে হয় না আলভারেজ একসাথে খেলা যায়। যাইতে পারে, আমি জানি না, কিন্তু মানে আপাত দৃষ্টিতে এই সলিউশনটা বের করা তো বক্সের ভেতর কে থাকবেন? কে যা থাকবেন বক্সের ভেতরে। যাই হোক, আচ্ছা আরেকটা প্রশ্ন নিব। হ্যাঁ, কুষ্টিয়ার জেলা প্রতাপ বিশ্বাসের প্রশ্ন হচ্ছে, কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ড কাপ টুর্নামেন্টে কি দেখেছেন? এইসব টুর্নামেন্টে এমন দর্শক হলে সাফে কি অবস্থা হবে? দেখি ভাই, দেখে খুব ভালো লাগে। লাগার পরে একটু হতাশ হই যে দেখেন ওইখানে একটা ক্রিকেট ম্যাচ হইলে কি এত দর্শক হইতো না, আই গেস হয়তো জানি না, কিন্তু ফুটবলে এরকম অহরহ দর্শক আমরা দেখি। তার মানে ওনারা নিজেদের এলাকার টিমকে সাপোর্ট করতে চান। ওখানে দর্শক কেন হয়েছে? কারণ কুষ্টিয়ার টিম আছে। আবার টাঙ্গাইলের একটা ফুটবল টুর্নামেন্টের ভিডিও দেখলাম, সেইখানে হচ্ছে গিয়ে উপচে পড়া দর্শক। আপনি জাস্ট দেন এলাকার টিম, এলাকার বোঝায় দেন। সাফের ম্যাচ তো ঢাকার বাইরে হওয়ার কথা ছিল, এই জন্য হচ্ছে গিয়ে অনেকের অনেক আশা ছিল যে ফুটবলটাকে ঢাকার বাইরে ছড়ানোর যেই কথা, বাট সাফে তো এটা এবারও হচ্ছে না। ফুটবলটাকে ঢাকার বাইরে দিতেই হবে। ঢাকার বাইরের লোকের যার খেলা, সেই খেলা তার কাছে পৌঁছাইতে হবে, এই কথা বহুবার বলছি। যেমন আমি জানি না যে শেষ পর্যন্ত চট্টগ্রাম সিটি এফসি তারা চিটাগাংয়ে আসলে তাদের হোম ভেন্যু নিবে কিনা,
আর যদি নেয় হয়তো বা ওই যে ওই ওনারশিপের ব্যাপারটা আসবে, কারণ দিন শেষে ধরেন এবারও নেক্সট যে সিজনের বাংলাদেশ ফুটবল লিগ সেখানেও দেখবেন ঢাকার বাইরে খেলা যাচ্ছে, কিন্তু কিন্তু এলাকার নামটাও টিম আছে। যদি না থাকে হ্যাঁ। যারা ওই জিনিসটাকে ওন করে, তখন হচ্ছে আলটিমেটলি কোনো মোহামেডান কাজ চাইছে হবে না। গাজীপুরের মাঠটা, মানে অবস্থাটা বোঝেন, কই মতিঝিল আর কই না কি করবে, ঢাকা স্টেডিয়াম তো নাই। লিগের জন্য দেয়া হবে না, তাহলে তারা হচ্ছে গিয়ে সবচেয়ে কাছের যেটা সেটাই ঢাকা তারা স্টেডিয়ামটা সেখানে লিগের চাইবে। জন্য দেওয়া হলে খুব ভালো হতো। মানে এইটা আমার কাছে মনে হয় যে এই ফুটবলটাকে, এই ঘরোয়া ফুটবলটাকে আপনি একটু সদিচ্ছা থাকলেই, একটু কিছু ইনভেস্টমেন্ট পাইলেই এইটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। মানুষজন রিপ্লে দেখবে, মানুষজন দেখবে। আমি না খেলা। ওই চিন্তা করছিলাম যে 3-4 বছর আগেই তো যখন হচ্ছে আমরা ওই যে সব ক্যাপ্টেনদেরকে নিয়ে ওই সিজনটা যেটা আমরা করলাম, কংগ্রাচুলেশনস, এটা হইতেই হইতো, এটা হইতেই আচ্ছা হইতো। থাক হ্যাঁ, থাক, তো ওই সিজনেও কিন্তু হচ্ছে দর্শক ছিল, মানে ওই সিজনেও ধরেন ঢাকার দর্শক বাইরে দিনকে দিন কমছে। কমছে। এইটাই তো যে আমরাই টি স্পোর্টসের এই 6 বছরে ধরেন আমরাই দেখলাম যে শুরুর দিকেও কিন্তু দর্শক মোটামুটি ছিল, এবং আমরা বুঝতে পারছি ক্রমশ এটার কোয়ালিটি খারাপ হচ্ছে, ক্রমান্বয়ে প্রতি বছর এক বছর আরেক বছরের চেয়ে খারাপ হচ্ছে। এখন এইটা কি হতে দিতে পারি আমরা? আমরা এখন এত ফুটবল নিয়ে এত এবং স্বপ্ন দেখি, এত সব কিছু দিক থেকে আপনি চিন্তা করেন প্লেয়ারদের কোয়ালিটি, মানে যেই লেভেলের প্লেয়ার আসতো এভরিথিং, ওই 2020, 21, 22 এখন কিন্তু আলটিমেটলি পুরা একদম উল্টো, সবকিছু। পুরা এবং উল্টো। এইটা আমাদের কিছু, এটাকে আমার কাছে মনে হয় বাংলাদেশের ফুটবলের এইটার উন্নতি আসলে ওই ফ্র্যাঞ্চাইজি ফুটবল ছাড়া এইখানে এই রিজিয়নে এই জায়গায় মনে হয় না হচ্ছে উন্নতি সম্ভব। আমার ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে যাওয়াটা বাংলাদেশের জন্য হইতে পারে আমার মনে হয়। যেমন ধরেন এই যে পরের প্রশ্নটা বসুন্ধরা কিংসকে নিয়ে, যেমন গত কয়েক বছর বাংলাদেশের ফুটবলে ভালো করার অন্যতম কারণ হচ্ছে বসুন্ধরা কিংস, মানে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের। এখন বসুন্ধরা কিংসের এই অবস্থা দেখে কই প্রশ্ন তো পাইছেন এন ওয়ালিদ ভাই, বসুন্ধরা কিংসের এমন অবস্থার পেছনে কারণ কি? দলের গুরুত্বপূর্ণ প্লেয়াররা দল ছাড়ছে, আর যারা আছে তাদেরও নিশ্চয়তা নেই। এদিকে ট্রান্সফার ব্যানের কারণে নতুন করে দলে বিদেশি প্লেয়ার যোগ করতে পারবে না। এই বিষয়ে আপনাদের মতামত দেন। ট্রান্সফার ব্যান তো আসলে লাস্ট কয়েকটা সিজনের অনেকগুলো আচ্ছা, বসুন্ধরা এটা কি কিংসের রয়ে গোটা গেছে। বাংলাদেশের যে ঘরোয়া ফুটবলের যে অবনতির দিক তারই তো অংশ মনে হয়? হ্যাঁ, আপনি এটাকে বসুন্ধরাটা বলেন, আবাহনীরটা বলেন, যদি আবাহনীর থেকে বসুন্ধরা ট্রান্সফার ব্যান খাওয়ার সংখ্যাটা কয়েক গুণ, সো ওইগুলা যতক্ষণ না পর্যন্ত আপনি সলভ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি ট্রান্সফার মার্কেটে নতুন প্লেয়ার আপনি সাইন করাতে পারছেন না। এখন প্লেয়ারদের দিক থেকে আমি দোষ দেখি না, কারণ হচ্ছে যে আপনি তো এখনো হাতে টাকা পান নাই যে আপনি প্লেয়ারদেরকে বলবেন যে তোমাদের সাইন করাতে যাচ্ছি, হয়তো আপনি টাকাটা পেয়ে যাবেন, হয়তো 2 সপ্তাহ সময় লাগবে। ওই টাইমে প্লেয়াররাও তো হচ্ছে গিয়ে সেই চান না, সিকিউরিটিটা তারা চায় যে তারা নেক্সট সিজনটা কি করবে। আবাহনী এবং বসুন্ধরা কিংসের নীরব থাকার এই সুযোগটা মোহামেডান একেবারে পাক্কা কাজে লাগিয়েছে। মানে যতগুলো লোকাল ফুটবলারের পারফর্মার যারা রয়েছে লোকাল ফুটবলার, তাদেরকে তারা হচ্ছে দলে ভিড়িয়েছে। অনেকে আবার ওই 2 ক্লাবে যারা খেলেন তারা অনেকে আবার ওই ক্লাবগুলোর উপর ভরসা রাখছেন, তাদের বিশ্বাস যে সেই সংকটটা কাটাতে পারবে। বাট দিন শেষে কি হবে, ঘরোয়া ফুটবলের না এই সিজনটাতেও আমি খুব আহামরি চেঞ্জ আসলে দেখছি না, কারণ টাকা পয়সার দিক থেকে আপনি যদি ভালো মানের ফরেন ফুটবলার না আনতে পারেন, মানে দর্শকদেরকে আপনি মাঠে কি করে আনবে? হ্যাঁ, মানে কম্পারেটিভ ফুটবল হতে হবে, দেখার মতো ফুটবল হতে হবে, ব্রডকাস্টিং যেটা হবে সেটাও দেখার মতো হতে হবে, সবকিছু সব মিলে দিক থেকে। একটা প্যাকেজ। এখন সেটার কোনো কিছুই হবে বলে আমার মনে হচ্ছে না। আউটফিল্ডের উন্নতি করতে হবে, মাঠটা। বসুন্ধরা কিংসের এই ব্যাপারটা আমার মনে হচ্ছে যে তাদের একটা আরো একটা রিবিল্ড প্রসেস যাবে, এবং এই সিজনে আসলে কিছু হবে না, কিন্তু এদের প্লেয়ার আসলে কারা খেলবে এটি তো আমি বুঝতেছি না। মানে ওনারা কি ওনাদের একাডেমির প্লেয়ার খেলাবেন? মানে যেই একাডেমি ওনারা হয়তো প্রস্তুত করার চেষ্টা করেছিলেন একটা সময়, মানে যদি আপনার কাছে পয়সা কম থাকে তাহলে মানে বাজেট তো এখানে সব সময় একটা ইস্যু, এটা হবেই, দুনিয়ার সব জায়গাতেই বাজেট ইস্যু। মানে যেই বছর রিয়াল মাদ্রিদের বাজেট কম থাকে সেই বছর রিয়াল মাদ্রিদ প্লেয়ার কেনে না, এটা দুনিয়ার সব জায়গাতে হয়, ক্লাব এমনিই চলে। কিন্তু কথা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে তার এগেইনস্ট একটা পরিকল্পনা তো লাগবে, সেই পরিকল্পনাটাকে আসলে বসুন্ধরা কিংসের কি এটা আমার মনে হয় কিছু সিনিয়র ফুটবলারের সাথে কিছু তরুণ ফুটবলার মিলিয়ে ম্যাক্সিমাম তরুণ মিলিয়েই এই দলটা এবার গঠন করা হবে এই ক্রাইসিস মোমেন্টটা পার করার জন্য। বাট দিন শেষে ওই এই সিজনও বাংলাদেশের ফুটবলে আপনার ক্লাবের বয়স হচ্ছে প্রায় 8, মানে যদি আমি ধরি 10 বছরের মতো হচ্ছে অলমোস্ট। হ্যাঁ, বিসিএল থেকে ধরলে একটা সময় আপনি টানা 5টা লিগ জিতলেন একদম টপে। এরপরে আপনি কি আপনার বাজেট টাইম খুব বেশি প্রলং করতে চাইবেন বা পারেন? না,
তাই না? আপনি লাস্ট সিজনেরও লিগ চ্যাম্পিয়ন। It's been 2 years, right? মানে দ্বিতীয় সিজন আমরা বলছি যে বসুন্ধরা কিংস আর গোয়িং থ্রু এ রিবিল্ড প্রসেস। হ্যাঁ, লাস্ট সিজনেও তাই তারপর ছিল। তারা গতবার সেইবার লিগ জিতেছে। মানে লিগ this is what জিতেছে কি happens. আপনার সবগুলো ট্রফি তো হচ্ছে গিয়ে তারা জিতেছে। মানে আপনি যদি এটা তিনটাই জিতেছে। রিবিল্ড প্রসেসের ভেতর দিয়ে যাওয়ার সময়ও সব শিরোপা জিতে যান, তাহলে আপনারা রিবিল্ড প্রসেস ওটা বলবেন কেন? এটাও আপনার একটা প্রশ্ন হইতে পারে। না, ওই স্ট্যান্ডার্ডের সাথে আসলে রিবিল্ড প্রসেস সেইটা এখন মুশকিলটা হচ্ছে বসুন্ধরা কিংস কিংস এই স্ট্যান্ডার্ডটা দেখিয়েছে, এমন জায়গায় সেট করেছে যেই জায়গায় এখন তারা নিজেরাই রিচ করতে পারছে না। ট্রু। আবার একটু বিশ্বকাপে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার দাবার মোহাম্মদ ইমরান খান, হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা আমেরিকায় থাকি তাদের আতিথেয়তা আপনাদের কাছে কেমন লেগেছে? অসাধারণ, অনেক ধন্যবাদ। মানে অনেকে মেসেজ করেছেন কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা অনেকের সাথেই আসলে ওই connect করতে দেখাটা পারিনি। হয়নি। হ্যাঁ, অনেকে হয়তো ওই সময় মতো রিপ্লাই দিতে পারিনি। পরে দেওয়ার ইচ্ছা আছে প্রতিটা মেসেজের। হয়তো ওনারা বলছেন যে ভাই কই আছেন, ইউএসএ কানাডা থেকে মেক্সিকোর লোকজন, আমি জানি না মেক্সিকো থেকে কেউ দেখে না মনে হয়, মেক্সিকো থেকে কিছু পাইনি। ওরা বলছে যে ভাই এখানে আসতে জানেন, এই করেন সে করেন, মানে এই জিনিসটা ওই সময় এত হেল্প করেছে যে অনেকে কথা দিয়েও আমরা কথা আসলে রাখতে পারি নাই। মানুষজন জানেন যে আমাদের হয়তো ওখানে যাওয়া হবে না, কিন্তু তারপর ওরা রিচ আউট করেছেন, এত মানুষ রিচ আউট করেছেন। মানে রিয়েলি উই ফিল গ্রেটফুল যে আপনারা এই জিনিসটাকে এইভাবে দেখেছেন। উই উইশ যে উই কুড রিয়েলি মানে, এবং ইনশাল্লাহ দেখা হবেই, কোথাও না কোথাও দেখা হবেই ইনশাল্লাহ। যাদের সাথে আমরা দেখা করতে পারি বাংলাদেশে আসেন, ইনশাল্লাহ সময় সুযোগ মতো দেখা হয়ে যাবে। সেটাই। খাওয়াবেন? অবশ্যই খাওয়াবো। ঠিক আছে, কি খাবেন? হানি লেমন উইংস এরকম কিছু হবে নাকি? ভাই ওই উইংস এর কথা টপ। আচ্ছা, খাওয়ার প্রশ্ন চলে এসছে। ওয়েলকাম টু দ্য ফুটবল শো। রিফাত ভাই, নাবিল ভাই প্রশ্ন করেছেন আব্দুল্লাহ হিল বাকি সামি, আমেরিকার কোন খাবারটা সবচেয়ে ভালো লেগেছে? খাবার দাবার কেমন এনজয় করলেন? আমি একটা উইংস খাইছি ভাই, মানে টপ। রাতের বেলায় খিদা লাগলে আমার উইংসের কথা মনে পড়ে। হ্যাঁ, মানে এইটা আর খাওয়া যাচ্ছে না। নিউ ইয়র্কে খাইছিলাম, সেরার উপরে সেরা। আমার কাছে হচ্ছে উইংসটা সেকেন্ড ফেভারিট। ফার্স্ট হচ্ছে গিয়ে হিউস্টনে হচ্ছে যে স্টেকটা খাইলাম, যাইনি আর কি। স্টেকটা টপ। মানে টেক্সাসের স্টেককে কেন আসলে ওয়ার্ল্ড ফেমাস বলা হয় সেটা ওই হিউস্টনের স্টেকটাকে বুঝলাম। স্টেক আরো 2 জায়গায় খেলাম, বাট হিউস্টনেরটা টপ। হাত 2 জায়গায় খেলেন? মায়ামিতে খেলাম স্টেক। মায়ামিতে তো আপনিও খাইছেন রাতের বেলা। মায়ামিতে স্টেক খেয়েছি। হ্যাঁ, মায়ামিতে ওয়েল কুক, মনে নাই? ও আচ্ছা, মায়ামিতেও তো আপনি স্টেক খাই না? ওয়েল কুক স্টেক কে খায় না, বললাম ওই যে ওয়েল কুক দিয়ে। সো ওইটা হচ্ছে টপ। এছাড়া উইংসটা খুবই মজার ছিল। আর মোটামুটি ওখানকার তো আমাদের আসলে গো টু খাবার ছিল বার্গার। মানে যখন সময় কম, কোথাও যাওয়ার সময় হচ্ছে না, খাবার অর্ডার করার ভেজাল আছে, আমরা তো এখানে নানা ধরনের বিড়ম্বনার মধ্যেও আসলে ছিলাম, তো তখন হচ্ছে বার্গার। আবার বাংলাদেশি খাওয়া হয়েছে। হ্যাঁ, যেমন কয়েকটা জায়গায় আমরা দাওয়াতও, 2-1টা জায়গায় আমরা দাওয়াতও খেয়েছি, 2-3 জায়গায় দাওয়াতও খেয়েছি। সেখানে এমনও হয়েছে গিয়ে কচু শাকও খেয়েছি। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এইবার যাই পরের প্রশ্নে। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা সিরিয়াস কোয়েশ্চেন। বাঁধন তার প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের ট্রমা এখনো কাটিয়ে উঠতে পারিনি, কি করলে ক্লাব ফুটবলের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো? আমি আপনাদের রেগুলার দর্শক, আপনাদের কোনো এপিসোড এখনো পর্যন্ত মিস করিনি, কিন্তু আর্জেন্টিনা হারার পর এখন পর্যন্ত কোনো এপিসোড দেখতেই পারিনি, দেখার সাহসই পাইনি। আমি ওনারা ফিল করতে পারছি যে হোয়াট আর ইউ গোয়িং থ্রু। ইট হ্যাপেন্স, ইটস পার্ট অফ দ্য গেম। যে ধরেন আমি শিওর যে ব্রাজিল যেদিন বাদ পড়েছে ওয়ার্ল্ড কাপ থেকে, ব্রাজিল সমর্থকদেরও একই রকম অনুভূতি হয়েছে, কিন্তু ওইটা বিশ্বকাপ চলার সময় ছিল দেখে ব্যাপারটা হয়তো ভাবে অত বেশি প্রভাব পড়ে নাই। কিন্তু আপনি যেহেতু আর্জেন্টিনা ফ্যান বোঝা যাচ্ছে, এবং ওটা আপনার জন্য শেষ ম্যাচ ছিল, এরপর একটা ফুটবলের বিরতি গেছে, হাফ ফুটবল অনুভূতি আপনার ভেতরে হয়তো জাগ্রত হয়েছে, মানে হাফ হাতের মতো আর কি। তো এইটা হতে পারে। কিন্তু দেখেন, মানে ফুটবলের বা যে কোনো খেলার একটা বড় ব্যাপার হচ্ছে যে আপনি আজকে হেরেছেন, আপনি পরদিন আবার জিততে পারেন। জেতাটাও শেষ কথা না, হারাটাও শেষ কথা না। জেতার স্বাদ, হারার স্বাদ, সব কিছু নিয়েই আসলে দিন শেষে ফুটবলের মজাটা। আমি এমন অনেককে চিনি যারা 2014 সালের ফাইনালের ওই গোল দেখেন নাই, এই 2022-এর এই রিপ্লে আর দেখবেন না কোনোদিন। 2026 দেখবে না। এবং ধরেন অনেকে হয়তো 2022-এর ম্যাচটাই দেখেন না। যারা লিওনেল মেসিকে অপছন্দ করেন তারা 2022-এর ফাইনাল আমার ধারণা দেখেন না। তো সব কিছু মিলিয়েই তো আমি আশা করছি যে আপনার বয়স 2022 সালে 4 বছর অন্তত পক্ষে ছিল না,
আপনি তো 22 দেখেছেন, তাই না? 22 যদি 26 দেখে থাকেন, দেখছেন। 26 দেখেছেন, তো আপনার আর মানে আর আফসোস করে লাভ ভাই নেই। ট্রমা থেকে আসলে মানে কাটিয়ে উঠতে হবে, কারণ দেখেন লিওনেল মেসি হচ্ছে ট্রমা কাটিয়ে ছুটি শেষ করে তিনি আবার ইন্টার মায়ামির হয়ে মাঠেও নেমে পড়েছেন। সো আলটিমেটলি ধরেন আমি বলবো আপনি কয়েকটা দিন ব্রেক নেন, এই প্রি সিজন ম্যাচ টেস্ট দেখার দরকার নাই আপনার, যেহেতু এই ট্রমাটার মধ্যে আপনি আছেন। নেক্সট সিজন শুরু হলে একটা ফ্রেশ স্টার্ট আপনি হচ্ছে করবেন। আর আমার মনে হয় আপনি আসলে ক্লাব ফুটবলের আপনি রেগুলার ফলোয়ার, মানে আপনি সিজনাল উইথ ডিউ রেসপেক্ট টু অল সিজনাল Seasonal কোনো problem নেই, হ্যাঁ কোনো problem নেই, তাদেরকে it's fine. রেসপেক্ট রেখেই বলছি। বাট আপনার মনে হয় যে আপনি সারা বছরই ফুটবলের খোঁজ খবর রাখেন, কয়েকটা দিন একটু রেস্ট নেন। আর ট্রান্সফার সাগার মধ্যেও তো এবার আসলে বড় কোনো কিছু নাই। আচ্ছা, না আর্টিস্ট হচ্ছে এবার একটু সিরিয়াস আলাপে, যে আপনি আসলে কেন ট্রমায় পড়ছেন, এটা হচ্ছে আমার কাছে মানে আমার প্রশ্ন আপনার কাছে, আমি জানতে চাই। মানে আর্জেন্টিনা আসলে যেই ব্র্যান্ডের ফুটবল খেলছে, ওয়াই ডু ইউ থিঙ্ক যে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ফাইনালে জেতা উচিত ছিল? আচ্ছা, অ্যাজ আ ফ্যান ইউ ক্যান বিলিভ, কিন্তু You can আর্জেন্টিনা have এবার the hope. ফ্যানদেরকে ওই হোপটা বা ওই আশাটা দেখিয়েছিল 90 মিনিটস 120 মিনিটস ম্যাচ শেষ না। শেষ না, কিন্তু আর্জেন্টিনা তো আপনাকে এটাও দেখিয়েছে যে কত জঘন্য ফুটবল খেলা যেতে পারে, কত জঘন্য ফুটবল খেলেও আপনি ম্যাচ জিততে পারেন, এটাও দেখিয়েছে। তার মানে সব সময় যে আপনি জিতে যাবেন এমনটা নাও হইতে পারে, আপনি কোনো না কোনো দিন আপনি হারে যাইতেও পারেন, এবং আপনি সেই হারাটা ফাইনালে নাও হারতে পারতেন। আই আন্ডারস্ট্যান্ড, হয়তো জিতেও যাইতে পারতেন, লাস্টের দিকে দেখলো না, হ্যাঁ, বা লাস্টের দিকে ওই গোলটা হইতো। হ্যাঁ, বা খেলা টাই ব্রেকারে যাইতো, তাহলে তো হয়তো এমি মার্টিনেজের একটা আপার হ্যান্ড থাকতো, হইতেই পারতো, ফুটবলে যে কোনো কিছু হইতে পারে। কিন্তু মানে আপনি যখন মানে একেবারে সূচের আগায় আপনার ভাগ্যকে ঝুলিয়ে রেখে একটার পর একটা স্টেপ পার হচ্ছেন, তখন ইউ শুড বি প্রিপেয়ার্ড যে আপনি যে কোনো মুহূর্তে টুর্নামেন্ট থেকে ছিটকেও যেতে পারেন, কারণ এটা একটা রিস্ক ফ্যাক্টর সবসময় থাকে। আমার মনে হয় সেইভাবে বাস্তবিকভাবে এটা চিন্তা করা গেলে, যদিও আমি জানি ফ্যান্স পার্সপেক্টিভ থেকে এটা কোনোভাবে ব্যাখ্যা করা সম্ভব না, আমি এই ট্রমার প্রতিও রেসপেক্ট দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা অন্যভাবে লজিক্যালিও দেখা যেতে পারে। ভাই আমি ধরে নিই আপনার বয়স হচ্ছে 20 বছরের ওপরে। আপনি চিন্তা করেন 2022-এর আগে আপনি কতগুলো বিশ্বকাপ পার করেছেন একটা ট্রমার মধ্যে থেকেই, যেতে না 2022-এ জেতা দেখেছেন, কিছু জিতে নেই, 2026-এ ফাইনালটা দেখেছেন, সুতরাং আরো একবার সেই 2022-এর স্মৃতিটাই মনে করেন যে এর আগে কত খারাপ ছিল সময়টা, ওইটা চিন্তা করেন। না। আর That's it. অ্যাজ অ্যান আর্জেন্টিনা ফ্যান, আপনি একটা টিমরে ওয়ার্ল্ড কাপ জিততে দেখছেন, পরে বারবার ওই টিম ফাইনাল খেলছে, অলমোস্ট সে ওয়ার্ল্ড কাপ ডিফেন্ড করতে গেছিল, অলমোস্ট, যেটা নিয়ার টু ইম্পসিবল কাজ, যেটা নিয়ার টু ইম্পসিবল কাজ। তো সেইটা মানে এরপরে ইউ শুড অল ফিল প্রাউড অ্যাবাউট ইউর টিম। হ্যাঁ, আমার কাছে এইভাবে মনে হয়। ট্রু। আচ্ছা, গেল হোয়াট এভার দ্য পারফরমেন্স ওয়াজ ইন দ্য ফাইনাল, রিগার্ডলেস, খুব বাজে ছিল। যাই হোক, আচ্ছা আমি দাঁড়ান একটা কথা বলবো, মানে গত কয়েকদিনে খুব বেশি আসলে বাসা থেকে বেরোয়নি আসার পর, যেই কয়েকজন মানুষের সাথে দেখা হয়েছে, কিছু কমন প্রশ্ন ছিল। ভাই কি হয়েছে আসলে, কোনো ঘাপলা হয়েছে নাকি? যে আমি 3 জনের কাছ থেকে শুনেছি এক কোয়েশ্চেন, যে ভাই ফাইনালটা নাকি আবার হবে। মানে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় তারা এরকম খবর দেখেছেন, স্পেন এবং আর্জেন্টিনার ফাইনালটা আবার হবে, সেইটা রিগড ছিল। এবং আমার সবচেয়ে আসলে লেগেছে ওই যে যখন স্নাইপার তত্ত্বটা এখানে বের হয়ে এসেছিল, স্টেডিয়ামের ওপরে আসলে স্নাইপার ছিল, ভাই সেম জিনিসটাই ছিল। মানে এই প্রশ্নের ব্যাখ্যা আমাদের এই শোতে দিয়ে লাভ নেই, কি যে অবস্থা, এটা ওয়ার্ল্ড কাপ চলার সময় এগুলো দিলে লাভ হতো। এখন যেমন আমাদের না, ওইটা তো এসেছে আপনার ফাইনালের পর না, আমাদের শোয়ের এই দর্শক তো ফিক্সড, ঠিক আছে। আবার ধরেন যে ওয়ার্ল্ড কাপের সময় আবার সবাই ছিল, কিন্তু ঠিক আছে, ওয়ার্ল্ড কাপের সময় আবার সবার সাথে একটা আমার বেশ মজা লেগেছে আসার পর এই প্রশ্নগুলো শুনে, আমার বেশ মজা লেগেছে। গতবার যখন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতলো, তখনও তো সবাই বলছিল যে এই একই রকম কোনো একটা ঘাপলা হয়েছে, মানে ওই পক্ষ বলছে, তখন তো বেশি পেনাল্টি নিয়ে, ওই পক্ষ তখন আবার পেনাল্টি তত্ত্ব ওই পক্ষ বলছে যে কিভাবে আই নো পিপল, মানে আসলে শিক্ষিত ভালো মানুষ বিশ্বাস করে মেসিরে বিশ্বকাপ জিতাই দেওয়া হয়েছে 22 সালে, ঠিক আছে, বিশ্বাস করে। মানে আপনি এটা মানে শিক্ষিত, অলমোস্ট পিএইচডি ডান, আপনি আমার বলেন আপনি এটা ভাঙাইতে পারবেন? তার ফুটবলের শিক্ষা ছিল না, ফুটবলের ধ্যান ধারণাই ছিল না, আপনি পারবেন না, পারবেন না, কোনো লাভ নাই, লেট দেম বি। আমার কাছে আর তেমন প্রশ্ন নেই, আর একটা প্রশ্ন আছে। আমারটা আছে, আরো আছে, সব শেষ করে ফেললাম। আজকে ফেসবুকে কোয়েশ্চেন সংখ্যা অনেক কম ছিল। ও আচ্ছা, আবু তালহা নাবিল, তার প্রশ্ন হচ্ছে, নাবিল ভাই
এটা কিন্তু নাবিল, হ্যাঁ, আর নাবিল কায়সার হচ্ছে নাবিল। নাবিল ভাই, ইন্ডিয়া খেলবে ব্রাজিলের সাথে, এটা নিয়ে কিছু বলেন, আমরা কেন পারি না? আচ্ছা, অ্যাকর্ডিং টু TNT স্পোর্টস মানে এই একই অফার বাংলাদেশের কাছেও ছিল, বাংলাদেশ নাকি সেইটা আগ্রহ দেখায় নাই। মানে ব্রাজিল যখন এখানে খেলতে এসছে, TNT স্পোর্টস আরও সপ্তাহখানেক আগে এটা রিপোর্ট করেছে যে এরা বাংলাদেশে খেলতে আসতে চাইছিল, কিন্তু বাংলাদেশের দিক থেকে সেরকম আগ্রহ পাওয়া যায়নি। এই ব্যাপারটা নিয়ে আসলে বাংলাদেশ রিলেটেড বিস্তারিতটা আমি জানি না পার্টটা, বাট ইন্ডিয়ারটা যেটা হচ্ছে, ইন্ডিয়া সেই সুযোগটাকে কমপ্লিটলি কাজে লাগিয়েছে। আর ইন্ডিয়াতে তো আমরা দেখছি যে এই ধরনের ম্যাচ কিন্তু ইন্ডিয়া মোটামুটি হচ্ছে গিয়ে তারা এই ধরনের ম্যাচ বা লিওনেল মেসির আশাটাই আপনি বলেন, এই ধরনের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিটা তারা করতে পারে। আমরা পারি না কেন? এটা আমরা পারি না, এটা আমাদের ব্যর্থতা। না, আপনি মানে প্রথমত 2011 সালে আর্জেন্টিনা যখন এসেছিল, তখন আপনি আর্জেন্টিনার সঙ্গে নাইজেরিয়াকে আনতে হয়েছিল, তখন হয়তো আমাদের ওইরকম মান ছিল না। আপনি এখন মানে ব্রাজিল এই সুযোগ আর পাবো? মানে ব্রাজিল কলকাতা খেলে গেলে আধা ঘন্টার ফ্লাইটে বাংলাদেশে খেলে যেতে পারতো, এবং সেখানে আমাদের হামজা, মানে ধরেন মানে হামজারও তো ইচ্ছা হইতে পারে যে আমি ব্রাজিলের সাথে খেলি, এগেইনস্টে খেলি। এটা তো লাইফ টাইম অপরচুনিটি, এটা কার না ইচ্ছা হবে, ঠিক আছে, পারি না। আর এর থেকেও আরেকটা জিনিস যেটা, সেটা আপনি এত যে TSCর মনে গিয়ে লাফাই জার্সি মার্সি পইরা, মানে এটার কি কোনো ফিনান্সিয়াল ভ্যালু নাই? ফিনান্সিয়াল কি আপনার, এটার তো কোনো ফিডব্যাকও নাই, এর কোনো ইকোনমিক ভ্যালু নাই। ফিডব্যাকটা আপনি ওই জায়গায় তখনই আসতো যখন হচ্ছে যে, যেমন ব্রাজিলেরটা, যদি ব্রাজিল নিজেরা যখন হচ্ছে গিয়ে ওই রকম ইন্টেনশন যদি থাকতো যে না, বা ওই প্ল্যান যদি থাকতো আমরা এখানে খেললে কেমন হয়, তো ওইটা হলে কিন্তু আপনার একটা প্রপার ফিডব্যাক জিনিসটা আসতো, বা একটা হচ্ছে পে ব্যাক আসতো। এই যে বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার যে ক্রাউডটা 2011তেও ছিল, কিন্তু 2011 থেকে 2026-এ কিন্তু সেটা কয়েক গুণ বেড়ে গেছে, এবং 2011টা হয়তো একটা গণ্ডির মধ্যে ছিল, এখন কিন্তু কোনো পুরো গণ্ডির মধ্যে না। পুরো বিশ্বকাপের সময় আমরা দেখেছি ওয়ার্ল্ড মিডিয়া কিভাবে বাংলাদেশের উন্মাদনা নিয়ে রিপোর্ট করেছে। আরেকটা ভালো লাগার মুহূর্ত একজন বলেছিলেন না, বাংলাদেশ শুনলে এখন সবাই চেনে, এইটা একটা ভালো লাগার মুহূর্ত ছিল। নট অনলি আর্জেন্টাইন, মানে অন্য দেশের ওরাও প্রশ্ন করে তখন তোমাদের দেশে এত আর্জেন্টাইন এবং ব্রাজিল ফ্যান কেন? ওই ভালো লাগার মুহূর্তে নাইম হাসান ভাই, ওই সেরা মুহূর্ত আরেকটা এইটা ছিল। এইটা সুযোগ হাতছাড়া করাটা বাংলাদেশের জন্য একটা বড় লস, বা ওই আফসোসের জায়গাটা আলটিমেটলি রয়েই যাবে। সেটাই, মানে ব্রাজিলিয়ান মিডিয়া রিপোর্ট করেছে যে তারা বাংলাদেশে খেলার ব্যাপারে আগ্রহী ছিল। এখন আই ডোন্ট নো এরকম ম্যাচ পরিচালনা করার অবস্থা, বা ওই ধরনের অবকাঠামো। আর্জেন্টিনা যদি আরো 15 বছর আগে ওই আগের মাঠে খেলে যেতে পারে, তাহলে আমার স্টেডিয়াম তো এখন ভালো হয়েছে, স্টেডিয়াম ভালো হয়েছে, ফ্যাসিলিটিস বেড়েছে, এখন তো আপনি এয়ারপোর্ট থেকে নামলে আপনারা যে সুন্দর করে আমি এক্সপ্রেসওয়ে দিয়ে নামাই দিব, তো যাই না নাকি বাড়তি চাল আসলে কেউ নিতে চায় না, এটাও হইতে পারে। মাহবুবুল হক, তার প্রশ্ন, নাবিল ভাইয়ের কাছে প্রশ্ন, বিশ্বকাপ নিয়ে নিজের ফাইনাল প্রেডিকশন 100% মিলে যাবার অনুভূতি, ফাইনালে রেফারি শেষ বাঁশি বাজার পর কেমন ছিল? আমি 2024 ইউরোর পরে বলেছিলাম স্পেন বিশ্বকাপ জিতবে, আর এইবারের ফাইনালেরটা তো কেমনে জানি মিলে গেল, ওই পাতোয়ে দিয়ে কিভাবে জানি মিলে গেল। তো যখন ফাইনালের প্রেডিকশন আমরা সবসময় বলি প্রেডিকশন ইজ ফান, প্রেডিকশন যেটা যখন ইনস্ট্যান্ট মনে হয় তখন ওইটাকেই দিয়ে দিই আমরা। অনেকে বলেন যে না মিলে গেলে তো বলেন ফান, এখন মিলে গেছে দেখে ক্রেডিট নিচ্ছেন। ইটস নট লাইক দ্যাট, প্রেডিকশন সবসময় ফান। আর ফাইনাল বাঁশি বাজার পর ওই প্রেডিকশন নিয়ে কোনো কিছু মনে হয় নাই, ফাইনালের আগে হঠাৎ করে একদিন মনে হলো যে ওমা জিনিসটা তো মিলে গেছে। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.